Assalamu alaikum. This is Fahmida Isra Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today, I'm here to take a class of SME and microfinance for the student of Finance and Banking fourth year, and I'm requesting all of you to cooperate with me. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই সবার স্থানে ভালো আছেন এবং যথাসময়ে আজকের এই ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন। অ্যাজ ইউজুয়াল অন্যান্য ক্লাসের নিয়ম অনুযায়ী বা অন্যান্য ক্লাসের মতো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে সবার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দেব লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম এবং কোথায় গিয়ে আমরা আমাদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করেছিলাম। তারপর আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের মনে আছে কিনা আমরা প্রায় ২ ক্লাস ধরে অর্থাৎ ২ টা ক্লাস ধরে আমরা একটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শেখার চেষ্টা করছিলাম। সে প্রশ্নটা ছিল হচ্ছে ক্ষুদ্র অর্থায়নে যে ৮ টি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে সমাধান করা যেতে পারে? তো সেখানে আমরা মোটামুটি ৬ টা ৭ টার মতো চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছিলাম এবং গত ক্লাসে আমরা যে বাকি ৪ টা চ্যালেঞ্জ ছিল, সেই ৪ টা চ্যালেঞ্জ শেষ করেছিলাম। আজকে আমরা নতুন একটা প্রশ্ন শিখব। সেটা হচ্ছে ক্ষুদ্র অর্থায়নের যে সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতাগুলোকে কিভাবে দূর করা যায়। তো শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। দেখেন কোয়েশ্চেন নাম্বার 10 হাউ মাইক্রোফাইন্যান্স কনস্ট্রেইনটস ক্যান বি ওভারকাম। আবার বলছি হাউ মাইক্রোফাইন্যান্স কনস্ট্রেইনটস ক্যান বি ওভারকাম। এই প্রশ্নটা এভাবে না এসে অন্য আরেকভাবেও আসতে পারে, সেটা হচ্ছে সাম ওয়ে আউটস টু ওভারকাম দ্য ব্যারিয়ার্স অফ মাইক্রোফাইন্যান্স। অর্থাৎ ক্ষুদ্র অর্থায়নের সীমাবদ্ধতা সমূহ কিভাবে দূর করা যেতে পারে, যেটা আমি এইমাত্র বলেছিলাম মাইক্রোফাইন্যান্সের যে সীমাবদ্ধতাগুলো আছে এই সীমাবদ্ধতাগুলো কিভাবে দূর করা যেতে পারে। এখন আপনাদের মনে আছে কিনা চ্যাপ্টার 7 এ আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মাইক্রোফাইন্যান্সের সীমাবদ্ধতাগুলো কি? আপনাদেরকে পড়িয়েছিলাম, যদি আপনাদের মনে থাকে তো সেই সীমাবদ্ধতাগুলো কিভাবে দূর করা যায় সেই আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। তো সবার আগে আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই সীমাবদ্ধতাগুলো কি কি ছিল, সেটা যদি মনে করিয়ে দিতে পারি বা আপনাদের খেয়াল আসে তাহলে এটা কিভাবে সমাধান করা যায় সেটা চাইলেই আমরা আমাদের নিজেদের মতো করে লিখতে পারবো। তো আসেন আমি শুরুতে কিছু সময় আপনাদের সাথে এই সীমাবদ্ধতাগুলো কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো মাইক্রো ফাইন্যান্সের যে সীমাবদ্ধতা, এটাকে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির প্রতিবন্ধকতাও বলা যেতে পারে। আবার মাইক্রো ক্রেডিট যে কর্মসূচি আছে এটার অসুবিধাও বলা যেতে পারে। তাহলে যেটা প্রতিবন্ধকতা সেটাই অসুবিধা এবং সেটাই হবে হচ্ছে সীমাবদ্ধতা। শুরু করলাম। তো দেখেন আমাদের দেশে মাইক্রো ক্রেডিট যে কর্মসূচি আছে এটার সীমাবদ্ধতাগুলো কোথায়, কোথায় আছে, কোথায় লিমিটেশন। ১ নাম্বার হচ্ছে নিয়ম নীতি অসমরূপতা। অর্থাৎ নিয়ম নীতি এক মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এক রকমভাবে ফলো করে। সবাই 100% মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর যে রুলস গুলো আছে সবাই 100% এই রুলস গুলোকে ফলো করে না। কিভাবে দেখেন? অনেকে আছে ঋণ গ্রহণের ক্ষেত্রে জামানত গ্রহণ করে। অনেকে বলতে অনেক মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত গ্রহণ করে। আবার কিছু, কিছু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে যারা ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত গ্রহণ করে না। আবার দেখা যায় যে অনেকে আছে আ স্বল্প সুদে দরিদ্রদের মাঝে ঋণ বিতরণ করে। আবার অনেক মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে যারা অধিক সুদে ঋণ গ্রহীতাদের মাঝে ঋণ বিতরণ করে। এটা একটা সমস্যা। আবার অনেকে আছে তাদের ঋণের যে শর্তগুলো আছে, শর্তগুলো খুবই সহজ। আবার অনেক ইনস্টিটিউশন আছে ওদের যে আ ঋণ বিতরণের শর্ত আছে, এই শর্তগুলো খুবই কঠিন। তো এইটা মিলিয়েই হচ্ছে নিয়ম নীতির এখানে যে ভারসাম্য। তো এটা হচ্ছে একটা সমস্যা। কারণ সব ইনস্টিটিউশন গুলো যদি একই নিয়ম ফলো করে সেক্ষেত্রে যেটা হয় আ
অসমতা বা ভ্যারিয়েশনটা থাকে না। যেমন আমরা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে দেখি যে কিছু ব্যাংক আছে তারা গ্রাহক সেবাটা একটু আলাদাভাবে দেয়। সেক্ষেত্রে গ্রাহক সেবা বলতে আ গ্রাহকদের জন্য তারা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি, কিছু অফার রাখে, যেটা কিনা অন্যান্য ব্যাংক রাখে না। তো এই অফারের কারণে দেখা যায় ওই ব্যাংকটার প্রতি ঋণ গ্রহীতাদের আস্থা বা আগ্রহ একটু বেশি থাকে। আবার যেসব ব্যাংক অফারগুলো দেয় না, সেসব ব্যাংকের প্রতি হয়তো আস্থাটা একটু কম থাকে। তো এর ফলে হয় কি যে ব্যাংকিং সেবায় একটা ভ্যারিয়েশন চলে আসে ব্যাংক টু ব্যাংক। জাস্ট লাইক দ্যাট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোতেও এই নিয়মের ভ্যারিয়েশনের কারণেও দেখা যায় যে গ্রাহক পেতে বা গ্রাহক ধরে রাখতে অর্থাৎ গ্রাহক সেবায় একটা ভ্যারিয়েশন দেখা যায়। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হতে পারে হচ্ছে আদায় করার পদ্ধতি, সেটা ত্রুটিপূর্ণ। আদায় করার পদ্ধতি বলতে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো তার গ্রাহকদেরকে যে ঋণ প্রদান করেছে, সেই প্রদত্ত ঋণ আদায় করার পদ্ধতিটাও ত্রুটিপূর্ণ। এটা কিভাবে, তাই না? এটা হতে পারে যে কিছু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে, তারা গ্রাহকদেরকে প্রদত্ত ঋণ এমন একটা টেকনিক এপ্লাই করে কালেক্ট করে যে গ্রাহকরা টেরই পায় না বা বুঝতেই পারে না যে তাদের জন্য কিন্তু এই কিস্তিটা বা এই সুদটা একটা ওভারবার্ডেন। হ্যাঁ? আবার কিছু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে, গ্রাহকদেরকে হয়তো অতটা বার্ডেন দেয় না, বাট ওদের ঋণ কালেকশন সিস্টেমটাই এমন যে গ্রাহকদের কাছে মনে হয় ধুর এরা আমাদের উপর বেশি প্রেশার দিচ্ছে। এদের কাছ থেকে এই ঋণ নেয়াটা আমাদের ঠিক হয়নি কিংবা আমরা আর এদের কাছ থেকে ঋণ নিব না। কিরকম দেখেন? সাপোজ ২ টা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে। একটা ধরি A আরেকটা ধরি B। তো A মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এরা যে ক্লায়েন্টদেরকে লোন দিয়েছে, এই প্রদত্ত ঋণ আদায় করার সিস্টেমটা হচ্ছে কি তারা ১ মাস পর ঋণের টাকা আদায় করবে কিস্তি আকারে। এইভাবে তারা গ্রাহকদেরকে বলেছে, "আপনারা সর্বোচ্চ ১৮ কিস্তির মধ্যে আমাদের ঋণ পরিশোধ করে দিবেন।" যেহেতু গ্রাহকরা দরিদ্র, তাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা ওভারবার্ডেন। আমি ১৮ কিস্তিতে কিভাবে ঋণ পরিশোধ করব? আমার সংসার চালাবো নাকি আমি ঋণ পরিশোধ করব? এটা তার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার উপর প্রেশার হচ্ছে। এই ইনস্টিটিউশন থেকে আমার ঋণ নেয়াটা উচিত হয়নি কিংবা এখান থেকে আমি আর কখনো ঋণ নিব না। whereas বি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এরা কি করল? এরা বলল, "আপনারা প্রতি সপ্তাহে আমাদের কাছে এসে এত টাকা করে কিস্তি জমা দিয়ে যাবেন।" এখন দেখেন বিষয়টা কি? যারা প্রতি মাসে আদায় করছে তাদের হয়তো কিস্তির পরিমাণটা সাপোজ ৫,০০০। যারা প্রতি সপ্তাহে আদায় করছে তাদের কিস্তির পরিমাণ হচ্ছে ধরে নেন যে ১৫০০। এখন দরিদ্র যারা তারা কিন্তু কম শিক্ষিত হয়। তাদের থিংকিং হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এর কিস্তি হচ্ছে ৫,০০০ অনেক বেশি। এদের কাছ থেকে নেয়া যাবে না। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ওদের কিস্তি অনলি ১৫০০। আমি এদের কাছ থেকেই ঋণটা নিবো। কিন্তু দেখেন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিন্তু প্রতি সপ্তাহে ১৫০০ করে টাকা নিলে মাসে কিন্তু ৪, ১৫, ৬০, ৬,০০০ টাকা কিস্তি নিয়ে নিচ্ছে। কিন্তু ওদের আদায় করার সিস্টেমটা এমন যে গ্রাহকের জন্য এটা ওভারবার্ডেন না। তো এটাই বলা হচ্ছে যে প্রদত্ত ঋণ আদায় করার পদ্ধতিটা হচ্ছে ত্রুটিপূর্ণ। অনেকের বা সবাই আ টেকনিক এপ্লাই করে ভালোভাবে প্রদত্ত ঋণ আদায় করতে পারে না। এর কারণেও মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিছু আছে টিকে যাচ্ছে, তো কিছু আছে যে এরা এদের ব্যবসাটাকে সফলভাবে পরিচালনা করতে পারছে না। আরেকটা পয়েন্ট হতে পারে যে সুদের হারটা বেশি। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো হয়তো গ্রাহকদেরকে বলছে যে আপনি প্রতিদিন ৳১০০ করে কিস্তি জমা দিয়ে যান। আপনার উপর প্রেশার পড়বে না। বাট ঋণের মেয়াদ শেষে যদি আমরা প্রতিদিনের এই ৳১০০ কিস্তি হিসাব করি, তো দেখা যায় যে যা ঋণ নিয়েছিলাম তার এগেইনস্ট এ সুদ আসে প্রায় আমার ৫০-৬০% এর মতো। প্রায় ৫০-৬০% এর মতো। এখন আপনারা ভাবছেন ৫০-৬০% সুদ এত কেউ নেয়? আপনাদের এলাকায় আশেপাশে যত সমবায় সমিতি আছে, কোঅপারেটিভ সোসাইটি, যদি পরিচিত কোনো ভাই থাকে, বোন থাকে, এদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে দেখবেন। এরা যে ঋণ প্রদান করে, এটাও কিন্তু মাইক্রো ক্রেডিটের মধ্যেই পড়ে। কারণ এরা দরিদ্রদেরকে কিন্তু একটু বেশি ঋণ দেয়, সমবায় সমিতি যারা। এদের ঋণের সিস্টেমটা যদি আপনারা জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে সুদটা যদি আপনারা ক্যালকুলেট করেন,
আপনারা যেহেতু ফিন্যান্সের স্টুডেন্ট, টাইম ভ্যালু অফ মানি এপ্লাই করে আপনারা সুদ বের করতে পারবেন। তো তখন আপনারা দেখবেন হিসাব করে এটা প্রায় 50% সুদের হার। তো এটাই বলা হচ্ছে যে সুদের হারটা বেশি। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোতে সুদের হার ঋণের বিপরীতে সুদটা বেশি। এর কারণেও দেখা যায় যে এদের ব্যবসা বেশিদিন টিকে না। আর যারা গরিব এরা কি করে এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোতে না এসে হয়তো এলাকার কোনো ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে একটা জমির দলিল জমা দিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে কিংবা কিছু গহনা জমা দিয়ে টাকা নিচ্ছে। এর ফলে হচ্ছে কি যে হয়তোবা সেই ব্যক্তিকে তাদের সুদটা সমবায় সমিতির তুলনায় কম দিতে হচ্ছে। যদিও মহাজন শ্রেণী যারা তারা কিন্তু সুদের ক্ষেত্রে ছাড় দেয় না। এজন্য আমি মহাজন শ্রেণীর কথা উল্লেখ না করে ধনাঢ্য ব্যক্তি বা এই টাইপের কারো এক্সাম্পল ব্যবহার করেছি। আরেকটা আছে অপর্যাপ্ত ঋণ। এক্ষেত্রে বলা হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো এদের হচ্ছে গ্রাহক অনুযায়ী গ্রাহক ওয়াইজ ঋণ দেয়ার একটা লিমিট আছে। যে গ্রাহকের ইনকাম লেভেল বা দারিদ্র্য সীমা যদি এই পর্যন্ত হয় তাহলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা ঋণ হিসেবে দেয়া যাবে না। তার চেয়ে যদি আরো খারাপ হয় তাহলে ঋণের টাকাটা আরেকটু কম হবে। কিন্তু যদি একটু ভালো হয় তাহলে হয়তো ঋণের টাকাটা বাড়িয়ে দিতে পারি। এখন আপনাদের মাথায় হয়তো কোয়েশ্চেন চলছে যে মিস আর্থিক অবস্থা যদি খারাপ হয় তাহলে তো ঋণের টাকাটা বাড়িয়ে দেয়ার কথা। আর আর্থিক অবস্থা ভালো হলে ঋণের টাকাটা তুলনামূলক কমিয়ে দেয়ার কথা। তাহলে আপনি যে বলছেন দারিদ্র্যতা বেশি হলে ঋণের টাকাটা কম হবে, দারিদ্র্যতা কম হলে ঋণের টাকাটা একটু বেশি হবে, এটা কেন? এটার মূল কারণ হচ্ছে আপনাকে ১ম বারের মতো ঋণ দেয়া হচ্ছে আপনার দারিদ্র্য সীমা থেকে আপনাকে উঠে আসার জন্য। একটা সুযোগ দেয়া হচ্ছে। এখন ১ম চান্সে আপনি কতটা সাকসেসফুল হতে পারবেন সেটা কিন্তু একটা ফ্যাক্ট। এই কারণে শুরুতে আপনাকে অল্প ঋণ দেয়া হবে। এটা দিয়ে আপনি কি করতে পারেন ট্রায়াল বেসিসে সেটা ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন অবজার্ভ করবে, পর্যবেক্ষণ করবে। যদি দেখে হ্যাঁ, আপনি সাকসেসফুল হয়েছেন, দেন হয়তো আপনাকে আবার একটু বাড়িয়ে ঋণ দিবে। তারাই আপনাকে অফার করবে। যেমন ব্যাংকে যেটা হয়, ব্যাংক থেকে আমরা ঋণ নিলে শুরুতে কিন্তু মোটামুটি আমরা একটু চাপেই থাকি। কিন্তু যখন ব্যাংক খেয়াল করে যে ৫ বছরের জন্য ঋণ নিয়েছি, ৪ বছর প্লাস হয়ে গেছে, আমি কিস্তির টাকা ঠিক সময় মতো দিয়েছি, কখনো আমাকে নক করতে হয় নাই। তখন ব্যাংক দেখলো ঋণ গ্রহীতা হিসেবে আমার পারফরম্যান্স ভালো। এক্ষেত্রে ব্যাংক কি করবে? আমাকে আবার বিভিন্ন ধরনের ঋণের অফার করবে। কারণ কি? আমার পারফরম্যান্স ভালো ছিল। তো ব্যাপারটাই হচ্ছে এরকম যে যাদের দারিদ্র্য সীমা অনেক মানে যাদের দারিদ্র্যতা অনেক বেশি, যারা দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে, ওদেরকে ঋণের টাকাটা দেয়া হয় কম। মানে ওদের ঋণের পরিমাণ হচ্ছে বরাদ্দকৃত ঋণের পরিমাণ অল্প। এর ফলে হচ্ছে কি? এই অপর্যাপ্ত ঋণ নিয়ে তারা আসলেই চাইলেও তাদের স্বপ্নের যে প্ল্যান, সেই প্ল্যানটা হয়তো পূরণ করতে পারে না। আরেকটা হতে পারে যে প্রশিক্ষণ কর্মসূচি যেটা আমি আপনাদেরকে বলেছিলাম না যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোর কাজই হচ্ছে ১ম এ দরিদ্র জনগণকে বুঝিয়ে তাদের প্রতিষ্ঠানে নিয়ে আসা। আসার পর তাদেরকে ভালোভাবে বোঝানো। বুঝিয়ে যখন তারা কনভিন্স হবে ঋণ নেয়ার জন্য, তখন তাদেরকে একটা প্রশিক্ষণ দেয়া হয়। যে আপনি কি করতে চান? আপনি চাইলে হাঁস-মুরগি পালন করতে পারেন, মৎস্য চাষ করতে পারেন, মধু চাষ করতে পারেন, আপনি কৃষি কাজ করতে পারেন কিংবা আপনি চাইলে হস্তশিল্পের কাজ করতে পারেন, কুটির শিল্পের কাজ করতে পারেন। আপনি কি করতে চান? আমাকে বিভিন্ন অফার দেয়া হলো। তো আমি বললাম, "আমি মৎস্য চাষ করব।" কারণ এই জিনিসটার ডিমান্ড সবসময় আছে, মাছ। তখন আমাকে এই মৎস্য চাষের উপরে ট্রেনিং দেয়া হবে। কিভাবে লালন-পালন করতে হয়, কখন এদেরকে ঔষধ দিতে হয়, কখন খাবার দিতে হয়, বিভিন্ন বিষয় ইনজেকশন দিতে হয়, এগুলো অনেক কিছু ঝামেলা আছে। তো দেখা গেছে কি সব মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এই ট্রেনিং কর্মসূচির আয়োজন করে না। এর ফলে হচ্ছে কি যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ট্রেনিং কর্মসূচির আয়োজন করে না, তারা হয়তো আমাকে বোঝাবে যে হ্যাঁ, আপনি ঋণ নেন। কিন্তু নেয়ার পরে ওই টাকাটা আমি কতটা সাকসেসফুলি ব্যবহার করতে পারবো সেটাও একটা ফ্যাক্ট। কারণ আমি তো জানি না মাছের চাষ কিভাবে করে। এর ফলে হচ্ছে কি পাশাপাশি আরেকটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা ঋণও দেয় আবার প্রশিক্ষণও দেয়। এর ফলে হচ্ছে কি যারা প্রশিক্ষণ দেয় হয়তোবা আমি তাদের দিকে ঝুঁকবো বেশি। আর যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন প্রশিক্ষণটা দেয় না তাদের দিকে আমি হয়তো একটু কম ঝুঁকবো। এর ফলে হলো কি ২ টা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে আমি ভেরিয়েশন দেখতে পাচ্ছি, অসামঞ্জস্যতা দেখতে পাচ্ছি। এটাও একটা প্রবলেম। এর ফলে হচ্ছে কি আ সব মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তো সবখানে যায় না। এর যে একটা
প্রভাব সেটা হলো যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন প্রশিক্ষণ দেয়, ওরা যেই এরিয়াতে ঋণ দিচ্ছে ওই এরিয়ার দরিদ্র জনগণ হয়তোবা দারিদ্র্য সীমা থেকে উঠে আসছে। আর যেসব মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো প্রশিক্ষণ দেয় না, তাদের তারা যেই এরিয়াতে ক্ষুদ্র ঋণ প্রদান করছে, ওই এরিয়ার জনগণ হয়তোবা দারিদ্র্য সীমা থেকে অত দ্রুত উঠে আসতে পারছে না। এর ফলে হলো কি দারিদ্র্যতা রয়েই যায়। আর লাস্টে একটা সমস্যা বা অসুবিধা বা সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে এই যে আমি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন একটা এরিয়াকে টার্গেট করে ওখানকার দরিদ্র জনগণকে ঋণ দিলাম। সে ঋণের টাকাটা তারা সাকসেসফুলি ইউজ করছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই যে একটা তদারকি এবং খোঁজখবর রাখা, এটাও কিন্তু সব মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন রাখে না। ব্যাপারটা হচ্ছে কিরকম, যেই শিক্ষক নতুন এসেছে, সে নিজের অবস্থান ধরে রাখতে চায়, সে হয়তোবা ছাত্রছাত্রীদেরকে একটু বেশিই সার্ভিস দিবে। আর যেই শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছে, অলরেডি একটা অবস্থানে চলে এসেছে, যথেষ্ট পপুলারিটি আছে, হয়তোবা তিনি ওই শিক্ষকের চাইতে কিছুটা যত্নবান কমও হতে পারেন। যদিও সব ক্ষেত্রে হয় না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এইজন্যই বলা হচ্ছে যে, যেই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন খোঁজ খবর তদারকি বেশি রাখছে, তাদের আন্ডারে থাকা দরিদ্র জনগণ হয়তোবা খুব দ্রুত সাকসেসফুল হতে পারছে তাদের প্রকল্প ব্যবহার করে বা তাদের প্রকল্প থেকে। আর যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন শুধু ঋণই দেয়, না ট্রেনিং এর আয়োজন করে, না ঋণ প্রদান শেষে তদারকি বা খোঁজখবর রাখে, তারা যেই এরিয়াতে আছে ওই এরিয়ার জনগণের আ প্রকল্প ব্যবহার করে বা প্রকল্প হাতে নিজে সাকসেসফুল হওয়া সেটা হয়তোবা একটু কম হয়। সোজা কথা আমি যত্ন বেশি নেই, আমি যেই এরিয়াতে আছি সেই এরিয়ার জনগণ ঋণ নিয়ে সাকসেসফুল হচ্ছে। আমি যত্নবান কম, আমি যেই এরিয়াতে ঋণ দিচ্ছি সেই এরিয়ার জনগণ হয়তো সাকসেসফুল কিছুটা কম হচ্ছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের মাইক্রো ক্রেডিট কর্মসূচির সমস্যা বা সীমাবদ্ধতা। তো কি সীমাবদ্ধতা আমরা জানলাম? যে সব প্রতিষ্ঠানের নিয়ম নীতি একই রকম না। সবার প্রদত্ত ঋণ আদায় করার সিস্টেম একই না। সবার সুদের হার সেম না। সবাই হয়তো পর্যাপ্ত ঋণ দেয় না, প্রয়োজনের তুলনায় কম দিচ্ছে। আরেকটা হচ্ছে কি সবাই ট্রেনিং কর্মসূচির আয়োজন করে না। আর ফাইনালি সবাই হয়তো ঋণ প্রদানের পর প্রদত্ত ঋণ ওই দরিদ্র ব্যক্তি ঠিকমতো ব্যবহার করতে পারছে কিনা সেটা তদারকি বা খোঁজখবরও নেয় না। এখন এই সমস্যা বা সীমাবদ্ধতাগুলো কিভাবে উত্তরণ করা যায়? আমি এখানে ৩ টা পয়েন্ট লিখে রেখেছি। একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ, একটা হলো ক্ষুদ্র সঞ্চয় এবং আরেকটা হচ্ছে ক্ষুদ্র বীমা। আমি এই ৩ টা কেন লিখেছি জানেন? এই ৩ টে লেখার উদ্দেশ্য হচ্ছে মূলত ক্ষুদ্র অর্থায়নকে ৩ টা শ্রেণীতে ভাগ করা যায়। অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সকে ৩ টা পার্টে বিভক্ত করে আপনি আলোচনা করতে পারেন। এটাকে যদি আমি আরো সহজ করে বলি, মূলত মাইক্রো ফাইন্যান্স ৩ টা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে মাইক্রো ক্রেডিট, আরেকটা হচ্ছে মাইক্রো সেভিংস, আরেকটা হচ্ছে মাইক্রো ইন্সুরেন্স। এই ৩ টাকে যদি আমি মাথায় রাখি, এই ৩ টার উপর বেস করেই কিন্তু আমি সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করতে পারি। যেমন আমি এতক্ষণ যে কথা বলেছি সেখানে কিন্তু মাইক্রো ক্রেডিট বিষয়টা উঠে এসেছে। এসেছে না? ঋণ নিয়ে কথাবার্তা এসেছে, ঋণের সুদ নিয়ে কথাবার্তা এসেছে। এরপর দেখেন মাইক্রো সেভিংস। এই সেভিংস এর বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম কোনো এক চ্যাপ্টারে। সেটা ছিল কোনটা আমি একটু আপনাদেরকে বলি। যারা ক্ষুদ্র ঋণ গ্রহণ করে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের কাছ থেকে, ওদেরকে কিন্তু একটা অফার বা প্রস্তাবনা দেয়া হয়। বলতে পারেন নিয়মের মধ্যেই তাদেরকে ফেলে দেয়া হয়। সেই নিয়মটা হচ্ছে যে, আপনারা আমাদের এই প্রদত্ত ঋণ ব্যবহার করে যা আয় অর্থাৎ ইনকাম করবেন, আয়ের একটা অংশ আপনি প্রতি মাসে বা প্রতিদিন জমাবেন। আমাদের প্রতিষ্ঠানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন। ওই অ্যাকাউন্টে আপনারা এই ঋণের টাকাটা সেভিংসটা বা সঞ্চয়টা জমা রাখবেন। প্রতিদিন কোনোদিন ৳১০, কোনোদিন ৳২০, যেদিন বেশি পারলেন ৳৫০, যেদিন বেশি পারলেন ৳১০০, এটা আপনার ইনকামের উপর। তাহলে হচ্ছে কি তাদেরকে সেভিংস শিখানো হচ্ছে বা সঞ্চয় শিখানো হচ্ছে। এই সেভিংসটা কিন্তু মাইক্রো, ৳১০ কিন্তু বেশি না, ৳৫০ কিন্তু বেশি না। এই সেভিংসটা মাইক্রো না? এই মাইক্রো সেভিংস করতে দেখা যাবে একসময় তার অ্যাকাউন্টে অনেক টাকা জমে গেছে। আর ওই ব্যক্তির মতো কেবল একজন তো আর মাইক্রো সেভিংস করছে না। শত হাজার গ্রাহক হয়তোবা ওই প্রতিষ্ঠানে মাইক্রো সেভিংস করছে।
তো সবার সেভিংসগুলোকে যদি একত্র করা হয় তখন কিন্তু সেই সেভিংসটা আর মাইক্রো থাকছে না, সেটা ম্যাক্রো হয়ে যাচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে এই যে সেভিংস ম্যাক্রো সেভিংসে পরিণত হচ্ছে বা বিশাল একটা সেভিংস তৈরি হচ্ছে, এই সেভিংসটা কিন্তু চাইলে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আবার কোথাও ঋণ হিসেবে প্রদান করে সুদ ইনকাম করতে পারে। এখন আপনারা ভাবছেন যে মিস এই যে আপনি বললেন যে সবার যে সেভিংস সেগুলো একত্র করলে একটা বিশাল সেভিংস হয়। এই সেভিংসটা চাইলে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন পরবর্তীতে কোথাও বিনিয়োগ করে ইনকাম করতে পারে, সুদ আয় করতে পারে। তাহলে যারা এখানে সেভিংস করছে ওরা যদি টাকাটা ফেরত চায়, জাস্ট লাইক ব্যাংক, ১ জন ২ জন তো আর সেভিংস করছে না, শত, শত গ্রাহক সেভিংস করছে। তো হয়তোবা দেখা যাচ্ছে যে গ্রাহকের ইনকাম লেভেল দেখলেই তো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো বুঝতে পারে যে সে কি খুব রিসেন্ট এখান থেকে তার সেভিংসের টাকা তুলবে নাকি সে আরো জমা করবে। তো সেটা বুঝেই আরকি যে হয়তোবা সেভিংসের টাকা তুলে ফেলতে পারে তার সেভিংসের টাকায় আমি হাত দিব না। যে হয়তোবা রিসেন্ট বা সম্প্রতি সেভিংসের টাকা তুলবে না, তাদের টাকাটা ব্যবহার করে আমি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিছু সময়ের জন্য এই টাকাটা নিয়ে ব্যবসা করতে পারি। অর্থাৎ কোথাও বিনিয়োগ করে বা কাউকে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা বা সুদ অর্জন করতে পারি। তাহলে দেখেন এই মাইক্রো সেভিংসও কিন্তু মাইক্রো ফাইন্যান্সের একটা অংশ হয়ে যাচ্ছে। ওই প্রতিষ্ঠানটাকে তাহলে প্রতিষ্ঠানটা কি রূপে দাঁড়াচ্ছে? আমি গ্রাহকদেরকে ঋণ নিয়েছি। ঋণটা আমি দিয়েছি কিভাবে? কয়েকটা বাণিজ্যিক ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনাদের কিন্তু নিয়মগুলো আমি পড়িয়েছি যে কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক ব্যাংকের সাথে যোগাযোগ করে এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তহবিল সংগ্রহ করে। সংগৃহীত তহবিল তারা গ্রাহকদেরকে ঋণ হিসেবে প্রদান করে। এখন গ্রাহকদেরকে যে ঋণ প্রদান করেছে সেই প্রদত্ত ঋণের টাকা কিন্তু আ তারা সুদে আসলে আদায় করছে। ইনকাম হচ্ছে না? আচ্ছা, সুদ পাচ্ছে এটা একটা ইনকাম। আবার ওই গ্রাহকরা যে সেভিংস করছে এটাও কিন্তু এই প্রতিষ্ঠানের একটা সোর্সেস অফ ইনকাম। এখন সুদের টাকা প্লাস এই গ্রাহকদের সেভিংস এর টাকা, এটা একটা বাড়তি ইনকাম হয়ে গেল না ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এর জন্য? এবার ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কি করল? যেহেতু ইনকামের একটা সোর্স তৈরি হয়েছে, হয়তো পরবর্তীতে তারা কিছুটা হলেও আ ঋণ বা তহবিল বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কম সংগ্রহ করবে। এর ফলে কি হবে? ওই প্রতিষ্ঠানগুলোর সুদ প্রদানের যে একটা চাপ, সেটা কিছুটা হলেও হ্রাস পাবে। তাহলে দেখেন মাইক্রো সেভিংসটাও কিন্তু মাইক্রো ফাইন্যান্সকে সহায়তা করছে। তাহলে দেখেন মাইক্রো ফাইন্যান্সের যে অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা ছিল যে তারা পর্যাপ্ত ঋণ দিতে পারে না। একটা কারণ হচ্ছে ওই গ্রাহক দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে বা ওই গ্রাহক তার যে দারিদ্রতা সেই লেভেল অনুযায়ী এর চেয়ে বেশি ঋণ পায় না। কিন্তু আরেকটা কারণও হতে পারে এরকম যে তারা ঋণ দিতে চায় কিন্তু তাদের তহবিলের শর্টেজ আছে। পর্যাপ্ত তহবিল ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সংগ্রহ করতে পারে না বা পারছে না। যার কারণে তারা চাইলেও বেশি গ্রাহকদেরকে ঋণ প্রদান করতে পারছে না। এই পরিস্থিতিতে তারা কি করতে পারে? তারা যেটা করতে পারে সেটা হচ্ছে এই যে মাইক্রো সেভিংস যেটা কিনা ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সোর্সেস অফ ইনকাম। এই সেভিংসের টাকাটা ব্যবহার করে তারা আবার কোথাও ফাইন্যান্স করতে পারে। এভাবে কিন্তু ওই যে অপর্যাপ্ত ঋণ সরবরাহের যে একটা সমস্যা, সেই সমস্যাটা দূর করা যেতে পারে। আরেকটা পয়েন্ট দেখেন মাইক্রো ইন্সুরেন্স বা ক্ষুদ্র বীমা। এটা নিয়ে আমি একটু কথা বলব। দেখেন আমি কিছু পড়ছি। ক্ষুদ্র বীমা বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবেলায় সাহায্য করে। একদম ন্যাচারাল কথা। ইন্সুরেন্স মানেই হচ্ছে ঝুঁকি মোকাবেলায় সাহায্য। ইন্সুরেন্স করা আছে। আমি একটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের ওনার। আমার আন্ডারে যে গ্রাহক আছে, গ্রাহকদের জন্য আমি একটা গোষ্ঠী বীমা করে রেখেছি। গোষ্ঠী বীমা মানে বুঝেন তো? গ্রুপ ইন্সুরেন্স। এটার কাজ হচ্ছে কি? সাপোজ ১০-১৫ জনের কম্বিনেশনে আমি একটা গ্রুপ বীমা করে রেখেছি বা গোষ্ঠী বীমা করে রেখেছি ১০-১৫ জন গ্রাহকের নামে। এটার বেনিফিট কি? কোনো একজন গ্রাহক যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে ওই ইন্সুরেন্স কোম্পানি তার ক্ষতিপূরণ দিবে। তাহলে কি হলো? আমার ঘাড়ে বা আমার উপরে এট লিস্ট ওই ব্যক্তিকে সহযোগিতা করার একটা আর্থিক বার্ডেন আর পড়ল না। ইন্সুরেন্স কোম্পানি আমাকে সহযোগিতা করে দিল। এখন আপনারা ভাবছেন যে মিস তাহলে এখানে প্রিমিয়ামটা কিভাবে প্রদান করা হবে? হ্যাঁ, প্রিমিয়ামটা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই প্রদান করা হবে। তবে যেটা হয় সেটা হচ্ছে আ গ্রুপ ইন্সুরেন্সের ক্ষেত্রে কিস্তিটা অনেক কম হয়। সামান্য ৳১৮, ৳২০, ৳২২ এই টাইপের কিছু একটা হয় আরকি। যেমন আমাদের ঢাকা কমার্স কলেজে আমাদের শিক্ষকদের নামে একটা গোষ্ঠী বীমা করা আছে। তো প্রত্যেক ব্যক্তি দেখা যায় যে হয়তোবা
মাসে ৳22, ৳18 অর্থাৎ বছরে ৳২৫০০ বা ৳২২০০ র মতো তাদের প্রিমিয়াম হিসেবে আমরা জমা দিচ্ছি। এখন এই প্রিমিয়ামটা কিন্তু প্রদান করছে প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠান থেকে প্রদান করাতে লাভ কি হচ্ছে? ইন্স্যুরেন্স কোম্পানি যখন ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণের টাকাটা প্রতিষ্ঠান পাচ্ছে। ঠিক আছে? এখন হয়তোবা ওই গ্রাহককে ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা দিচ্ছে না। কিছু টাকা তারা নিজেদের কাছে রেখে বাকি টাকা ওই গ্রাহককে দিচ্ছে। এখন গ্রাহক ভাববে আমি মাসে ৳22 দিচ্ছি। আমি যদি ক্ষতিপূরণ এখানে ৳৫,০০০ পাই খারাপ কি? whereas ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো ৳৮,০০০ দিয়েছিল, ৳৩,০০০ ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের পকেটে গিয়েছে আর ৳৫,০০০ গ্রাহককে দেয়া হয়েছে। এখন এর রেজাল্টটা কি দাঁড়ালো? গ্রাহকও স্যাটিসফাইড যে ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আমাকে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছে। আবার ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনও স্যাটিসফাইড যে আমার ৳৩,০০০ ইনকাম হয়েছে এই ব্যক্তিকে দিয়ে। তো এটাই বলা হচ্ছে যে মাইক্রো ইন্স্যুরেন্স বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবেলার ব্যবস্থা গ্রহণ করে। উদাহরণস্বরূপ কি বলা যায়? কৃষি অথবা স্বাস্থ্য খাতে ঝুঁকি। জরুরি অর্থ বাজারে ২ দিকের ২ ধরনের তথ্যের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। প্রথমত, প্রতিষ্ঠিত বীমা বাজার তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঠিকভাবে পরিশোধ করতে পারে না। ব্যক্তি হতে ব্যক্তিতে বীমার ঝুঁকি নিয়ে সমস্যায় পড়ে। দ্বিতীয়ত, নতুন বীমা বাজার যারা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বিশেষ করে ব্যক্তির বীমার ক্ষেত্রে বিশ্বাস করে ভবিষ্যতের বীমার অর্থ প্রদান করা হয়। বর্তমান গবেষণায় এবং আবিষ্কারে ক্ষুদ্র বীমা মডেল উক্ত সমস্যাসমূহ কাটিয়ে উঠতে সাহায্য করে। এবার আপনারা ভাবছেন মিস কি বলেছেন আমরা কিন্তু কিছুই বুঝি নাই। এই লাইনটা আমি কেন পড়েছি জানেন? যারা রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করেন না, বক্তব্য হচ্ছে বই দেখে পড়ে নিব, তাদেরকে জাস্ট আমি নমুনা দেখালাম স্যাম্পল যে কোয়েশ্চেন যা এটার অ্যান্সার আমি যেভাবে এক্সপ্রেস করেছি 100% কিন্তু আপনারা বইতে এভাবে লেখা পাবেন না। লেখাগুলো আপনারা বুঝবেনই না। বোঝাতে পেরেছি? আমি কিন্তু আমার মতো করে আমি আপনাদেরকে বুঝিয়েছি। সো ক্লাস যদি অ্যাটেন্ড না করেন, যতই বই নিয়ে বসে থাকেন লাভ হবে না। এটা বোঝানোর জন্যই আমি এই কয়েকটা লাইন পড়লাম শেষের দিকে। বাট এর আগে আমি ইন্স্যুরেন্স নিয়ে যে কথাটা বলেছি না? যে প্রতিষ্ঠান গোষ্ঠী বীমা করে, গ্রুপ বীমা করে, গ্রাহকদেরকে আ ক্ষতি হলে দেখা যাচ্ছে ৳৫,০০০ দিচ্ছে, প্রতিষ্ঠান ৳৩,০০০ নিচ্ছে। এটা প্রতিষ্ঠানেরও একটা ইনকাম সোর্স, ওই গ্রাহকের জন্য একটা ক্ষতিপূরণ। যেটা কিনা প্রতিষ্ঠানকে দিতে হলো না। গ্রাহকও খুশি হলো প্রতিষ্ঠানের ওপর, প্রতিষ্ঠানেরও গায়ে বাঁধলো না, খরচ হলো না। তো এই যে সুবিধাগুলো, এগুলোই হচ্ছে আমাদের মাইক্রো ফাইন্যান্সের যে লিমিটেশন গুলো আছে, লিমিটেশন তো বেসিক্যালি একটাই ফান্ড। তো দেখা যায় যে মাইক্রো ক্রেডিট ১ নাম্বার পয়েন্টে যেটা আমি লিখেছি অর্থাৎ ক্ষুদ্র ঋণ। এই ঋণটা প্রদান করলে সেখান থেকে সুদ আসে, প্রতিষ্ঠানের ইনকাম। পরবর্তীতে মাইক্রো ফাইন্যান্সিং এ তাদের অন্য কোথাও থেকে আর ঋণ সংগ্রহ করতে হয়তোবা হয় না, আবার হলেও হয়তোবা কিছুটা কম ঋণ নিয়ে তারা পারে। কারণ এই ক্ষুদ্র ঋণ দেয়ার কারণে সেখান থেকে তারা সুদ পাচ্ছে যেটা কিনা ওয়ান কাইন্ড অফ সোর্সেস অফ ইনকাম। এর ফলে মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট ফান্ডের যে একটা ব্যাপার এই সমস্যাটা থাকে না। আর ক্ষুদ্র সঞ্চয় বা মাইক্রো সেভিংস এর কথা আমি কি বলেছি? সবাই সেভিংস করছে। ওই সেভিংস এর টাকা ব্যবহার করে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন পরবর্তীতে তাদের সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করতে পারছে। আবার এই সেভিংস গুলো হয়তো কোথাও বিনিয়োগ করে এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন প্রফিট গেইন করছে। আর লাস্ট হচ্ছে কি? মাইক্রো ইন্স্যুরেন্স। এই যে বললাম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হয়তোবা কোম্পানি দিয়ে দিচ্ছে বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন দিয়ে দিচ্ছে গ্রাহকের পক্ষ হয়ে। এটা গ্রাহকের জন্য ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের এক্সট্রা একটা সার্ভিস। এটার বেনিফিট হলো ২ টা। ওই গ্রাহক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বা ঝুঁকির সম্মুখীন হয় সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ যেটা এটা প্রতিষ্ঠানকে দিতে হচ্ছে না। তারা যে অল্প, অল্প করে গ্রুপ বীমার জন্য প্রিমিয়াম দিয়েছিল, ওই প্রিমিয়ামের বিপরীতে ওই উম আ ইন্স্যুরেন্স কোম্পানি ওই গ্রাহককে ক্ষতিপূরণ দিবে। সাপোজ দিয়েছে ৳৮,০০০, প্রতিষ্ঠান গ্রাহককে দিল ৳৫,০০০, প্রতিষ্ঠান নিজের পকেটে নিল ৳৩,০০০। এর ফলে হলো কি প্রতিষ্ঠানেরও একটা ইনকাম হলো। ইনকাম কি হবে? তারা তো ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিয়েছে, তার মানে ইনভেস্ট করেছে।
তার এগেইনস্টে কোম্পানি পার পারসন ৩,০০০ করে টাকা পাচ্ছে আর গ্রাহককে দিচ্ছে ৫,০০০। গ্রাহকও স্যাটিসফাইড, ৫,০০০ টাকা পেয়েছে। কোম্পানিও স্যাটিসফাইড যে তার পেছনে হয়তোবা আমি অল্প টাকা ব্যয় করে আমি ৩,০০০ টাকা ইনকাম করে ফেলেছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। তাহলে দেখেন, মাইক্রো ক্রেডিট, মাইক্রো সেভিংস, মাইক্রো ইন্স্যুরেন্স এই ৩টা থেকে কিন্তু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ইনকাম গেইন করতে পারছে। তো এই ৩টা পয়েন্টের মূল বিষয় হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্সের যে লিমিটেশনগুলো আছে সেগুলো দূর করা যায় কিভাবে? ৩টা উপায়। মাইক্রো ক্রেডিট থেকে যে সুদটা পাচ্ছে এটা একটা সোর্সেস অফ ইনকাম হতে পারে। এর ফলে হয় কি? ইনসাফিসিয়েন্ট ঋণ প্রোভাইড করার যে একটা ব্যাপার এটা দূর হয়ে যায়। মাইক্রো সেভিংস এটার থেকে হয় কি? তারা ফান্ড কালেক্ট করতে পারে। এর ফলে ইন ফিউচারে ওই ফান্ড কালেকশনের একটা চাপ কমে যায়। আরেকটা হচ্ছে কি মাইক্রো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে যদি ক্ষতিপূরণটা পায়, সেক্ষেত্রে ক্ষতিপূরণে কিছু টাকা হয়তো কোম্পানি রেখে দিচ্ছে, কিছু টাকা গ্রাহককে দিচ্ছে। এর ফলে হচ্ছে কি? গ্রাহকরা দেখছে হ্যাঁ, এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে যদি আমরা লিঙ্কড বা যুক্ত থাকি, তাহলে আমরা বীমার একটা ফ্যাসিলিটি পাচ্ছি। আর প্রতিষ্ঠানের বেনিফিট কি? পার পারসনের কাছ থেকে পার পারসনের নামে যখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে, তখন কিছু টাকা আমাদের পকেটেও আসছে। এই ৩টা সিচুয়েশনেই কিন্তু কোম্পানির পকেট ভারী হচ্ছে, ফান্ড জেনারেট হচ্ছে। তো এই হচ্ছে মূল বিষয়। তো লেকচারটা ভালো করে শুনতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে মিস কিছুই লেখেনি আজকে। আমি আপনাদের গত ২ ক্লাস ধরেই বলেছি, ২ ক্লাস না ৩-৪ ক্লাস ধরে যে আমি এখন লিখব কম। আপনাদের পার্টিসিপেশন কমতে, কমতে একদম ওই যে বলে না দারিদ্র্য সীমার নিচে চলে গেছে, আপনারাও ওই লেভেলের নিচে নেমে যাচ্ছেন। দ্যাটস ওয়াই এখন লিখব কম, আমি বলব বেশি। যদি আপনার লেকচারের প্রয়োজন হয়, ইউ মাস্ট হ্যাভ টু লিসেন। লিসেনিং এর কোনো বিকল্প নাই। আমাদের এই চ্যাপ্টারের জন্য এক্সট্রা এবং লাস্ট একটা প্রশ্ন, পূর্বের গবেষণা অনুযায়ী ক্ষুদ্র অর্থায়ন অর্থাৎ অ্যাজ পার প্রিভিয়াস রিসার্চেস। পূর্বে যখন গবেষণা করা হয়েছিল সেক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্সটা কেমন ছিল? এটা খুবই শর্ট একটা প্রশ্ন, আমি জাস্ট ২-১ মিনিটে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন নিয়ে অনেক বিতর্ক আছে। এক্ষেত্রে কোন ইনস্টিটিউশনের রেগুলেশন কেমন হবে এরকম একটা বিষয় আছে। তো ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে পূর্বে যখন অনেক আগে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন নিয়ে যখন গবেষণা করা হতো, সেক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্সিংটা কেমন ছিল সেটা একটু বলছি। দেখেন আমি পড়ছি। ১৯৯০ সালে নিও লিবারেল মডেলের লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ। এখন নিউ লিবারেল মডেলটা কি? পূর্বে নিউ লিবারেল মডেল, এই মডেল এর যত নিয়ম কানুন আছে সেগুলো ব্যবহার করেই মাইক্রো ফাইন্যান্সিংটা করা হতো। ৯০ সাল বা তারও আগে। তো বলা হয়েছে ৯০ সালের দিকে এই মডেলের লক্ষ্য ছিল দারিদ্র্য দূর করতে হবে। সেটা কিভাবে? জনকল্যাণের মাধ্যমে। তবে জনকল্যাণ কত কম ব্যয়ে করা যায় সেটা মাথায় রাখতে হবে। কি বলেছি? দারিদ্র্য দূর করতে হবে। দারিদ্র্য দূর কিভাবে করতে হবে? জনকল্যাণ একটা মোটিভ থাকতে হবে। এখন এই জনকল্যাণটা করব, তবে কতটা মিনিমাম কস্টে এই জনকল্যাণটা করা যায় সেটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপ এই বিষয়টাকে ফলো করা যেতে পারে। সেলফ হেল্প গ্রুপ কি মনে আছে? ৫ জনের একটা দল হবে। সেখানে ১ জনকে নেতা হিসেবে মানা হবে, বাকি ৪ জন হবে সদস্য। ৪ নাম্বার না যেন ৫ নাম্বার চ্যাপ্টারে পড়িয়েছিলাম, মেবি ৪। সেক্ষেত্রে যিনি দলনেতা তাকে আগে ট্রেনিং দেয়া হবে। ট্রেনিং না ৫ জনকে ট্রেনিং দেয়া হবে, দেয়ার পর যিনি দলনেতা সবার আগে তাকে ঋণ দেয়া হবে। ঋণ দেয়ার পর উনি যদি সাকসেসফুল হয় তাহলে বাকি ৪ জনকে ঋণ দেয়া হবে। সেক্ষেত্রে দলনেতার সাকসেসফুল হওয়ার উপর ডিপেন্ড করছে বাকি ৪ জন ঋণ পাবে কিনা। এইজন্য বাকি ৪ জন কি করবে? দলনেতার সাকসেসের উপরে যেহেতু আমাদের ঋণ পাওয়াটা নির্ভরশীল, আমরা ৪ জন মিলে দলনেতাকে হেল্প করব। ওর প্রকল্পকে সাকসেসফুল করে দেব। যাতে করে ও সাকসেসফুল হলে আমরা ঋণ পাই। সাপোজ দলনেতা সাকসেসফুল হয়ে গেছে। ঋণ আমাদেরকে দিচ্ছে। এবার আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে আবার আমাদের দলের সবাইকে ওই প্রতিষ্ঠান পরবর্তীতে আর হেল্প করবে না। এখন কি করতে হবে? একজন আরেকজনকে হেল্প করে প্রত্যেকেই সাকসেসফুল হয়ে যাচ্ছি। দেখেন, ভয়ে
ঋণ দিবে না এই ভয়ে আমরা একজন আরেকজনকে হেল্প করে প্রত্যেকেই সাকসেসফুল হয়ে যাচ্ছি। সেলফ হেল্প গ্রুপ। একটা গ্রুপ যারা একজন আরেকজনকে হেল্প করছি আমাদের স্বার্থের জন্য। এটা হচ্ছে ব্যাপার। তো বলা হচ্ছে এটা ব্যাংক এবং সরকারের সাথে যুক্ত। এই যে সেলফ হেল্প গ্রুপের একটা ব্যাপার। ব্যাংক ঋণ দিবে আর সরকারি সহযোগিতা থাকতে হবে। এরপরে বলা হচ্ছে কি যে আমাদের দেশে এই যে সেলফ হেল্প গ্রুপ যেটা কিনা ব্যাংকের সহযোগিতা নিয়ে গঠন করা হয়, এটা ৭০ ভাগই হচ্ছে ব্যাংক এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। আমি এই প্রশ্নটা জাস্ট আপনাদেরকে এমনি পড়ালাম, জাস্ট জানার জন্য যে নিউ লিবারেল মডেল এটার লক্ষ্য কি ছিল? এই প্রশ্নটা তেমন কোনো ইম্পোর্টেন্টই না। এটা সিলেবাস কনটেন্টও না। আমার মনে হলো যে একটু আপনাদের সাথে আলোচনা করি যে পূর্বে মাইক্রো ফাইন্যান্সিং সিস্টেমটা আসলে কোন মডেলের উপর বেসড ছিল? নিউ লিবারেল মডেল। ১৯৯০ সালে এই মডেলের টার্গেট ছিল দারিদ্র্য দূর করা। দারিদ্র্য দূরকরণের ক্ষেত্রে জনকল্যাণকে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং সেক্ষেত্রে কত মিনিমাম কস্টে জনকল্যাণ নিশ্চিত করা যায় সেটা মাথায় রাখতে হবে। পূর্বে এই মাইক্রো ফাইন্যান্সিং সিস্টেমটার এই টার্গেটই ছিল। মিনিমাম কস্টে রিমুভিং প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ আ জনকল্যাণ যেটাকে আমরা বলছি হলো সোশ্যাল ওয়েলফেয়ার। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আলোচনা এবং এরই সাথে শেষ হয়ে গেল আমাদের অষ্টম অধ্যায় এবং আমাদের সম্পূর্ণ সিলেবাস। নেক্সট ক্লাসে আমি আপনাদের কোনো একটা চ্যাপ্টারের ২-৩ টা প্রশ্ন বাকি ছিল। সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।